করছে, ব্যাপারটা এত সরল নয়। প্রত্যেক এতগুলো লোক যদি ইংলিশ মিডিয়ামে পড়ে, তাহলে আপনি ইন্ডিয়ায় কাজ দেওয়ার জন্য ইংরেজি লোক পান না কেন? এটা কি ধরনের কথা হলো? সবাই ইংলিশ মিডিয়ামে পড়ছে, সব আমার বন্ধুদের মধ্যে আমার ছেলে ছাড়া আর সব পোলাবাদ ইংলিশ মিডিয়ামে পড়ে 60 বছর ধরে পড়ছে। আপনি কালি দেওয়ার জন্য লোক পাচ্ছেন না ইন্ডিয়াকে? হাউ ফানি। বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া প্রত্যেক উচ্চ শিক্ষা হয় ইংরেজিতে। প্রত্যেক প্রাইভেট ইউনিভার্সিটি এসেনশিয়াল ইংরেজিতে পড়ে, প্রত্যেক প্রাইভেট ইউনিভার্সিটি। এই যে আপনারা যেগুলো গালিগালাজ করলেন, এগুলো তো কিন্তু ওরা আসলে ইংরেজি পারে না বলে বলতে পারে না, সেটা অন্য কথা, কিন্তু নিয়ম বলে ইংরেজিতে পড়ানো। আর আমি নর্থ সাউথে দীর্ঘদিন পড়াচ্ছি, ব্র্যাক ইত্যাদি, এগুলো তো আছেই, এটা অন্য জিনিস। ঢাকা ইউনিভার্সিটি সহ প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে ইংরেজিতে সক্ষম প্রত্যেক প্রলোভন পরীক্ষা দিতে পারে, পড়ে এবং লেগে। একমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটি এই জিনিস নাই। কই আপনার ইংরেজি উন্নতি হয় না কেন? আপনি গালি দেওয়ার জন্য লোক পাচ্ছেন না। প্রবলেম ইজ সামওয়্যার এলস। আমাদের এখানে ইংরেজির অবস্থা খারাপ আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু যে পদ্ধতিতে আপনারা উপস্থাপন করেছেন এটা ভুল মেসেজ দিতে পারে। এই জন্য আমি কথাটা একটু, এটা আমার বক্তব্যের বিষয় নয়, কিন্তু এই জন্য কথাটা পড়ে রাখলাম, ঠিক আছে? এমনি যেটা পরিণতি সেটা ঠিক আছে, যে আমাদের এখানে ইংরেজির অবস্থা খারাপ, কিন্তু কী জন্য খারাপ সেটার ব্যাপারটা ভিন্ন, লম্বা আলাপের দরকার আছে। একটা খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে লোকেরা ইংরেজিই পড়ে গেছে কিনা বহুদিন তো। কেন উন্নতি হচ্ছে না এখন স্যার বললেন, বাংলাও লোকে জানে না আসলে। তো সেটা কেন, আমাদের এডুকেশন সিস্টেমে কী গলদের কারণে ঘটনাটা ঘটছে, এটা আমাদেরকে আরেকটু গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। এত সরল সিদ্ধান্ত আমাদের কোনো কাজে আসবে না। শিক্ষা কমিশন সংস্কার আজকে যারা প্রস্তাব উত্থাপন করেছেন তারা প্রথম পয়েন্ট হিসেবে দিয়ে ভালোই করেছেন। আমরা খুবই অবাক হয়ে লক্ষ্য করছি যে আমাদের সরকার প্রচুর কমিশন গঠন করেছে, শিক্ষা কমিশন করেন, এটা সবচেয়ে জরুরি ছিল। মুস্তাক স্যার বলে ভালো হয়েছে যে আমরা একটু কাঁচাভাবে এই কথা বহুদিন বলে আসছি। স্যার যদি ইকোনমিক্সের লোক এবং তার কথার অন্য গুরুত্ব আছে যে আসলে আমাদের এই স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারটা করতে হবে, শিক্ষার গুণগত সংস্কার করতে হবে, এবং সেই জন্য শিক্ষা সংস্কারটা সবচেয়ে জরুরি ছিল। সরকার যে কোনো কারণে হোক এখন এটা করে নাই, কিন্তু করতে হবে, কারণ ওটাই একমাত্র উপায়। আমরা রাষ্ট্রের সংস্কার চাই, রাষ্ট্রের সংস্কারের এক নাম্বার ব্যাপার হলো শিক্ষা সংস্কার করা। সুতরাং এই ব্যাপারে সরকার আশা করছি উদ্যোগ নেবে, এবং উদ্যোগ নেবে দীর্ঘমেয়াদী, যেন পরের গভর্নমেন্টগুলো এটা চট করে চেঞ্জ করে ফেলতে না পারে। আমাদের যে শিক্ষা কমিশন হয়েছে, বিভিন্ন সময়ে শিক্ষা নীতি হয়েছে, এগুলোর প্রধান সমস্যাটা কি? প্রধান সমস্যাটা হলো দুইটা। একটা হলো আরোপণমূলক, ও খালি আইডিয়াল সেট করে, আর কি করে, আর হলো এমন প্রস্তাব দেয় যে দীর্ঘমেয়াদ লাগবে হলো 50 বছর। সবগুলো আপনারা পড়ে দেখেন, একটা যে কোনো কাজে আসে না, 10টা হয়েছে। এই গত যেটা হয়েছে এটা কিন্তু ভালো ভালো কথায় ভর্তি ছিল, অকাজের জিনিস। কারণ বাংলাদেশ রাষ্ট্রে আসলে কোনো ক্যাপাবিলিটি নেই। ক্যাপাবিলিটি নাই কেন? ক্যাপাবিলিটি নাই হলো বাংলাদেশ রাষ্ট্রে এডুকেশন বাজেট কম। আমি আপনাদের বলবো, স্যার একটা কি পরামর্শ দিয়েছেন, আমি আপনাদের বলবো আরেকটা, আমি সাধারণত ওইটাকেই প্রথম রাখি, সেটা হলো বাংলাদেশের শিক্ষা নিয়ে কোনো আলাপ চলবে না। মাস্টাররা খারাপ, স্টুডেন্টরা খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, হচ্ছে না, কোনো আলাপ চলবে না। আলাপ হবে অনেক দিন ধরে শুধু একটা, সেটা হলো এই জিডিপির 6% বরাদ্দ চায় লোকে গড়ে। ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ দেশে জিডিপির 4% শিক্ষায় বরাদ্দ আছে। বাংলাদেশে বহুদিন 2.1% ছিল, এখন আছে 1.69%। তাহলে আপনি শিক্ষা সম্পর্কে আলাপ করবেন, আলাপ একটাই, স্টেটের কাছে আপনার চাওয়া একটাই, সেটা হলো আপনি আজকে কালকে পারবেন না, পরশু পারবেন না। ইকোনমিস্টরা বলবে, শিক্ষা বিশেষজ্ঞরা বলবে যে আপনি কত বছরে এই কাজটা করবেন, অ্যাটলিস্ট 4%। আমাদের উপমহাদেশে যা আছে, আমাদের বহুদিন পর্যন্ত শিক্ষা সম্পর্কে আলাপ একটাই। এটা হলো আসলে বড় সমস্যা। আমাদের যে প্রাইমারি স্কুলে অত্যন্ত খারাপ শিক্ষকরা পড়ান, কোট আনকোট, নিশ্চয়ই তারা মাইন্ড করবেন না, এতে অনেক আমার স্টুডেন্টও আছে, কারণ বেতন খুবই কম। 70,000 টাকা আপনি কি টিচার পাবেন? আমাদের হাই স্কুলে যে স্ট্যান্ডার্ড শিক্ষক নাই, আমাদের ইউনিভার্সিটিতে স্ট্যান্ডার্ড শিক্ষক নাই, ইউনিভার্সিটির ইনফ্রাস্ট্রাকচার নেই, অনেক কিছু নাই। এগুলো একটা বড় কারণ, আসলে টাকা নেই, টাকা খুবই কম। অনেকে বলে যে শিক্ষকতা নৈতিকতা মুক্ত মুখ, এগুলো বোকা যায় দিয়ে, এগুলো দিয়ে হবে না। মানে শিক্ষকরা নৈতিকতার কারণে মাস্টার মানে পড়াশোনা ভালো করাবে, এগুলো অত্যন্ত বাজে আইডিয়া, এগুলো লোকের চিন্তাভাবনা না করেই বলে। আমি কোনো উপদেশের মানে ধারি না। আমার কথা হলো যে আপনি ইন্ডিয়ার মতো ভালো ইউনিভার্সিটি চান তো, ইন্ডিয়াতে ইউনিভার্সিটি ভালো আছে। উপমহাদেশের 100টার তালিকা, সরি এশিয়ার 100টার তালিকায় ইন্ডিয়ার 20টা আছে, আপনার একটাও নাই। পাকিস্তানের 10-12টা আছে। আপনি লজ্জা পান তো, বাজারটা একটু দেখেন যে ওদের মাস্টারদের কী পরিমাণ টাকা দেয়।
অ্যানুয়াল বাজেট কত একটু দেখেন, তত হয়তো আপনি নেটে পাচ্ছেন, তো নেটই তো পাচ্ছেন, এটার জন্য তো আপনার কোনো আইডিয়াল কন্ডিশন দরকার নেই, পরামর্শ দরকার নেই, খুব বাস্তব কথা। তাহলে আমাদের প্রধান আলাপ হবে যে শিক্ষাকে একদম প্রায়োরিটি বেসে 1 নাম্বার বেসিসে আলাপটা করতে হবে। আর সেই আলাপের গোড়ায় আসবে হলো আপনাকে কয় বছরে, অনেক দিন নেওয়া যাবে না, আমার ধারণা 5 বছরে সম্ভব, এটা ইকোনমিক্সের লোকরা ভালো বলতে পারবে, যে 5 বছরে আপনি কিভাবে এটা বাড়িয়ে বাড়িয়ে ওই মানে আনতে পারেন, সেটা একটা রোড ম্যাপ আপনি স্থাপন করবেন। আপনি স্থাপন করে দেন, এই সরকারকে বলছি, তাহলে পরের সরকার চট করে চেঞ্জ করতে পারবে না, কারণ মানুষ তো উন্নতি চায়। একটা জিনিস যদি পপুলারলি বাইরে সার্কুলেটেড হয়ে যায়, তাহলে এরপরে চট করে উন্নতি করা মানে পরিবর্তন করে ফেলা একটা সহজ কাজ নয়। আপনাকে যখন আপনি কারিকুলাম প্রণয়ন করবেন, 2 নাম্বার আছে পাঠ্যপুস্তক প্রণয়ন করবেন, এগুলো নিয়ে আজকাল খুবই কথা হচ্ছে এবং বেশিরভাগ লোক আসলে খুব কম তথ্য জেনেই কথা বলে। গত কারিকুলাম যখন হলো আমরা সেটা বিরোধিতা করেছিলাম ব্যাপকভাবে। বিরোধিতা করার প্রধান বিষয় কী ছিল? প্রধান বিষয় ছিল এটা আইডিয়ালি খুব ভালো কিন্তু বাস্তবায়নযোগ্য নয়। গত কারিকুলামে আমরা কিন্তু টানা বিরোধিতা করেছি এই কারণে যে এটা আইডিয়ালি ভালো। আইডিয়ালি ভালো কেন? আইডিয়ালি ভালো তার প্রধান কারণ হলো যে এটা চুরি করা হয়েছে, ঠিক আছে? ওরা লিখে দিয়েছে, আমি অনেকবার বলেছি যে আমাদের আমরালা একটা ভূমিকায় লিখে দিয়েছে এটা বিশ্বব্যাংক বানিয়েছে। আমি বলেছি যে কি নির্লজ্জ ব্যয়, যদি বলতো যেটা হার্ভার্ড ইউনিভার্সিটি বানিয়ে দিয়েছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি বানিয়ে দিয়েছে, এক কথা ছিল, কিন্তু ভূমিকাতে পরিষ্কার লিখে দিয়েছে যে এটা হলো বিশ্বব্যাংক বানিয়ে দিয়েছে। ওই যে আমব্রেলা অ্যাক্ট, কারো কারো মনে থাকতে পারে 20 ইয়ার্স আমব্রেলা অ্যাক্ট, যেটা দিয়ে ইউনিভার্সিটি যে জেলায় জেলায় যে ইউনিভার্সিটি হচ্ছে এটা কিন্তু ওই অ্যাক্টের আন্ডারেই হচ্ছে। এখন আমাদের যে গতবার যে কারিকুলাম করলো, এই কারিকুলামের ভূমিকা লিখে দিয়েছে একদম পরিষ্কার কথা, দেশীয় কোনো রেফারেন্স নাই, নো গবেষণা, একদম লেখা আছে। আপনারা ওই 100 পৃষ্ঠা এটা নেটে এখনও পাবেন, পড়ে দেখেন। কি ওই যে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো, কানাডা, জাপান, নরওয়ে, এগুলোর অনুসরণ আমরা বানিয়েছি, লিখে দিয়েছি। মানে নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত। আসলে কি খুব সহজ কথা, আপনি ইউনিভার্সিটিগুলোর সঙ্গে কোলাবোরেশন করবেন যে আমি একটা বড় পরিবর্তন আনতে চাই আমার কারিকুলামে, বাস্তবে কি ধরনের পরিবর্তন করতে হবে এটা নিয়ে তুমি 100 গবেষণা করে দাও, আমি তোমাকে এই টাকাটা দিলাম, 5 বছর পর আমি রিপোর্ট চাই, বেরিয়ে যাবে। ইউনিভার্সিটিতে টাকা আসবে গবেষণা ফান্ডে, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে প্রচুর পরিমাণে বিচার বিশ্লেষণ হবে এবং নতুন পরিমাণে পলিসি তৈরি হয়ে যাবে। কিচ্ছু না করে ওখানকার নীতিমালা পড়ে ইংরেজি থেকে বাংলা অনুবাদ যে করেছে, এটা পড়লে পরিষ্কার বোঝা যায় যে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করেছে, এরকম একটা নীতিমালা করে দিয়েছে, বাস সুন্দর নীতিমালা। তাহলে আমাদের প্রধান সংকটটা হলো যে আমরা আইডিয়ালকে অ্যাড্রেস করছি, বোগাস আইডিয়াল। আপনাকে রিয়েলকে অ্যাড্রেস করতে হবে, কি পারেন আজকের দিন আপনি কি পারেন। যেমন আমি গত 3-4 মাস ধরে অনবরত ফুসলাচ্ছি ছেলে মেয়েদেরকে যে তোমরা রাজনীতি করবা কি করবা না ইউনিভার্সিটিতে, এই নিয়ে তোমার কথা বলার দরকার নাই, কারণ কয়দিন পরে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তুমি কি কি নৈতিক এবং আদর্শিক সিদ্ধান্ত নিয়েছো এগুলারে ও একটা বিদ্যাঙ্গনের পাত্তা দেবে না। তা তুমি কি করবা? তুমি যা করতে পারো তা করো। সেটা কি? আমি বলি যে তুমি একটা কাজ করো, তুমি বলো যে পুরো বাংলাদেশে আমরা ইউনিভার্সিটি এবং কলেজ, বড় কলেজগুলোতে একটা জিনিস চাই, সেটা হলো স্টুডেন্ট না হলে থাকতে পারবে না, একটাই। বাকি 100টা প্রবলেম সলভ হয়ে যাবে এটার কারণে, যদি তুমি এটা করতে পারো। এটার বাস্তব এই মুহূর্তে এই পরিস্থিতি আছে। আপনারা জানেন যে বাংলাদেশে গত 53 বছরে প্রথমবারের মতো এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যখন আপনি এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে পারেন। এই পরিস্থিতিটা বাংলাদেশে সর্বত্র তৈরি হয়েছে, আবার নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু আপনি যদি এটা একটা চুক্তি করেন সবার মধ্যে যে আমাদের তোমরা যে পার্টি করো, মারামারি করো, তুমি স্টুডেন্ট মারামারি করো, কাটাকাটি করো, আমি দেখতে যাবো না, তুমি একটা জিনিস কনফার্ম করবা, সেটা হলো তুমি স্টুডেন্ট না, তুমি হলে থাকবে না। আর কি? আর হলো আমি অনবরত প্রচার করছি যে তুমি বলো নভেম্বর মাসের দিকে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ইলেকশন হতে হবে। ইলেকশন একবারের বেশি ড্রপ করেছে এমন স্টুডেন্টরা ইলেকশনে অংশ নিতে পারবে না। সেকেন্ড মাস্টার্স, এমফিল এসব স্টুডেন্টরা ভোট দিতে পারবে না। তুমি নিয়ম করো, বাস দেখো 5 বছর পরে এর ফল হবে ট্রিমেন্ডাস। এটা হলো বাস্তব, আপনি আজকেই করতে পারেন। আপনি আইডিয়ালি পলিটিক্স চাই না, অমুক চাই না, আপনার কথা মানার জন্য বসে আছেন ওকে। আপনি আজকে যেটা করতে পারেন আপনি সেটাই করেন। আপনি আজকে কি করতে পারেন? আপনি আপনার মতো করে গবেষণায় ইয়েটা বাড়াতে পারেন। আন্ডারগ্রেড পড়াশোনা এবং পিএইচডি গবেষণা, এটা কোলাবোরেশনের কথা বলা হয়েছে আমাদের, তারেক স্যার বলেছেন, মোস্তাক স্যার বলেছেন, কোলাবোরেশন এখন খুবই সম্ভব।
কারণ এখন আপনি অনলাইনে কাজটা করতে পারেন। ফলাফলটা কিন্তু এখন খুবই সম্ভব। আপনি প্রচুর পরিমাণে পিএইচডি গাইডের সঙ্গে পিএইচডি স্টুডেন্টের মিটিং কিন্তু জুমে সেরে ফেলতে পারেন এখন, অত্যন্ত সস্তায়, দারুণ। আধা ঘন্টা টাইম নিলেন, 1 ঘন্টা সময় কিনলেন, সস্তায় পারবেন। এখন এটা সম্ভব। গত 10 বছর ধরে পৃথিবী এমন এক পজিশনে আছে যখন আপনি কিন্তু এই ধরনের একটা উদ্যোগ নিয়ে দারুণ কাজ করে ফেলতে পারেন। কিন্তু আমি মোস্তাক স্যার এবং আপনাদের বলবো, তারেক স্যার বলবো যে একটা বিষয় আপনাদের কনফার্ম প্রথম করতে হবে, সেটা হলো এই পাবলিক ইউনিভার্সিটিতে 1টা 2টা, এর বেশি বাংলাদেশে এখন চালানোর মতো টিচার বা রিসোর্স নাই, 1টা 2টা বিশেষ ইনস্টিটিউট করে ফুল টাইম ফুল ফান্ডেড পিএইচডি প্রোগ্রাম আপনাকে চালু করতে হবে। এটা নাই কিন্তু বাংলাদেশে কিন্তু শুধু ইউনিভার্সিটি নাই তা না। আমি একজন বাংলাদেশের পিএইচডি, এই হিসেবে আমি আপনাদের নিশ্চিত করছি বাংলাদেশে বেসিক্যালি কোনো পিএইচডি প্রোগ্রাম নাই। এটা হলো একজন ভর্তি হয় 3 বছর পরে একটা কাগজ জমা দেয়, এই আমি নিজেও তাই করেছি, ঠিক আছে। ফলে আপনাকে কি করতে হবে, ফুল টাইম ফুল ফান্ডেড একটা পিএইচডি প্রোগ্রাম চালু করতে হবে। এটা পসিবল। এটা আপনি ঢাকায় করেন, 2-3টে ইউনিভার্সিটিতে করার মতো লোকবল আছে, কিন্তু প্রথমে একটা দিয়ে শুরু করেন সেন্ট্রালি। সমস্ত দেশের লোকজন এখানে পড়াশোনা করবে, ফুল টাইম রেসিডেন্সিয়াল ব্যবস্থা করবেন, খুব বেশি খরচা না, কিন্তু ট্রিমেন্ডাস পরিবর্তন হবে উইদিন 10 years, ট্রিমেন্ডাস, অতুলনীয় পরিবর্তন করবে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সংস্কার নামে এখানে একটা পয়েন্ট আছে, আমি আপনাদের সাবধান করছি যে এটা একটু বিপজ্জনক বাক্য। আমি রাখাল রাহার কাছে কৃতজ্ঞ, সে আমাকে 2টা জ্ঞান দিয়েছে এই বছরই আমাদের জুলাই গণপরিসরের প্রোগ্রামে। সে একটা দুর্দান্ত প্রবন্ধ করেছিল। রাখাল রাহা আপনারা অনেকে চেনেন, শিক্ষা নিয়ে কাজ করেন। একটা হলো মাদ্রাসাকে আলাদা করবেন না, কারণ আলিয়া মাদ্রাসা যেটা, ওই আলিয়া মাদ্রাসা কিন্তু 100% মেইন স্ট্রিম এডুকেশন, এই জ্ঞান কিন্তু বেশিরভাগ লোকের নাই। আমি এটা এই সম্প্রতি রাখাল রাহা থেকে জ্ঞান অর্জন করেছি, আমি আপনাদেরকে এই বিষয়ে সাবধান করবো। আলিয়া মাদ্রাসা যেমন আমরা এনসিটিভিতে কাজ করলাম, আলিয়া মাদ্রাসার বই কিন্তু আমরাই তৈরি করেছি, ঠিক আছে, একই বই, ওরা 2টা সাবজেক্ট আলাদা পড়ে পাবে। তার মানে হলো যে মাদ্রাসা শিক্ষা বলে আপনারা যে ক্যাটাগরি করছেন, এটা বাংলাদেশে কিন্তু অত্যন্ত প্রতিষ্ঠিত একটা ভুল ক্যাটাগরি। শুধু এডুকেশনাল ক্যাটাগরি নয়, এটা কিন্তু পাবলিক নিউসেন্স ক্রিয়েট করার ক্ষেত্রে, কালচার ক্রিয়েট করার ক্ষেত্রে এবং আপনি অপরায়ণ করার ক্ষেত্রে একটা অত্যন্ত প্রভাবশালী অ্যাক্টিভ ইফেক্টিভ ক্যাটাগরি হিসেবে কার্যকর আছে। আমাদের এটা ভাবতে পারতে হবে যে আমাদের এই ক্যাটাগরি এইভাবে বলে আর চলবে না, মাদ্রাসা শিক্ষাটাকে মেইনস্ট্রিম শিক্ষা বলতে হবে। ওটা অন্য আলাপ করতে পারেন আপনি, কমই শিক্ষা আছে মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, অন্য আলাপ করতে পারেন। রাখাল রাহার কাছ থেকে আমি আরেকটা জ্ঞান পেয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করা যেতে পারে, খুব জরুরি। আমি মিড 90s থেকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যারা আলাপ করে, বাম ডান মধ্যপন্থী, সরকারি বেসরকারি, এগুলোর সঙ্গে একটু যুক্ত থাকার চেষ্টা করি মিড 90s থেকে। তখন থেকে আজ পর্যন্ত সবসময় আমি শুনে আসছি, ও বলে যে লোকে কি বলে যুক্তিভিত্তিক বিজ্ঞান ভিত্তিক একমুখী শিক্ষা চাই। তো আমরা দেখি যে হয় না আসলে, কারণ এটা তো হবে না, তো এটা তো খুব জটিল ব্যাপার। আপনি পারবেন নাকি আজকে বলবেন মাদ্রাসা তুলে দেবো, ইংলিশ মিডিয়াম তুলে দেবো, পারবেন আপনি? পারবেন না। তো আপনাকে বাস্তবসম্মত করতে হবে। রাহা আমাকে সাবধান করেছেন যে এই কথা বলাটা কোনো সমাধান তো করেই না, কিন্তু একটা দূরবর্তী করা যাবে না এমন একটা আইডিয়াল প্রস্তাবনার মাধ্যমে সে একটা মাত্র কাজ করে, সেটা হলো অপরায়ণের একটা ভিত্তি তৈরি করে। বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার প্রতি যে ভয়ঙ্কর রকম অপরায়ণ জনিত বিতৃষ্ণা, এটা কিন্তু বেসিক্যালি এই স্লোগানের কারণে তৈরি হয়েছে। আমি এই কথায় কনভিন্স হয়েছি, আপনাদেরকে কনভে করলাম, আপনারা কনভিন্স হন কিনা পরে ভেবে দেখেন। মানে আপনাকে আসলে কথাগুলো তুলতে হবে এমনভাবে যে কথাটা আসলে বাস্তবে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে সোসাইটিতে কাজ করবে, সেগুলো আসলে কথাটা তুলতে হবে। কারিগরি শিক্ষার মান বৃদ্ধি সম্পর্কে একটা কথা শুধু আমি বলবো যে আমার ধারণা সরকার একটা নতুন প্রজেক্ট চালু আছে, সেটা হলো বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কারিগরি শিক্ষার একাকার করে একটা প্রজেক্ট চালু আছে। এটা কতটুকু আছে আমি জানি না, কতটুকু কোন পর্যায়ে আছে। আমাদের কারিগরি শিক্ষা কিন্তু ট্রিমেন্ডাস উন্নতি হতে পারে যদি এই দুটোকে একত্র করে ফেলা হয়। মানে আগে যেভাবে পদ্ধতি আছে এটা আসলে ফেইলিওর, কিন্তু আমরা যদি বিদেশে যে আমাদের প্রচুর লোক যায়, এটার সঙ্গে আমরা যদি এই শিক্ষাকে একাকার করে ফেলতে পারি বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে, এটা জনপ্রিয় হবে এবং কার্যকর হবে। এটা খুব সম্ভব। ডিজিটাল রূপান্তরের বিষয়ে আমি খুবই আগ্রহী, কারণ আমি অনেকদিন ধরে বলে আসছি যে একটা গরিব দেশ হিসেবে বাংলাদেশের ভালো রাষ্ট্রীয় ম্যানেজমেন্ট ইম্পসিবল ছিল, একমাত্র গত 10 বছরে এই ডিজিটাল পরিস্থিতির কারণে সম্ভব হয়। ডিজিটাল পরিস্থিতি আপনার ম্যানেজমেন্ট কস্ট এত কমিয়ে আনে
যে আপনি একটা স্টেট মেকানিজমকে অসাধারণ রূপান্তর করে ফেলতে পারেন ডিজিটাইজেশনের মাধ্যমে, এমনকি শিক্ষাকেও কিন্তু দারুণভাবে রূপান্তর করতে পারেন। এখানে ইংরেজি শিক্ষা নিয়ে কথা হয়েছে, এই ইংরেজি শিক্ষার কিন্তু সুবর্ণ সুযোগ উপস্থিত হয়েছে যদি আপনি প্রত্যেক প্রাইমারি স্কুলে এন্টায়ার ইংরেজি শিক্ষার ব্যাপারটাকে যদি ডিজিটাইজেশনের মধ্য দিয়ে একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারেন। ম্যানুয়াল সম্ভব ছিল না আপনার পক্ষে, কারণ হাজার হাজার কোটি টাকা প্রয়োজন। আপনি ডিজিটাইজেশনের মাধ্যমে কয়েকশো কোটি টাকা বরাদ্দ করলে পুরো বাংলাদেশে প্রথম শ্রেণীর ইংরেজি শিক্ষার বন্দোবস্ত কিন্তু আপনি করতে পারেন। এমন মেনি আদার্স। আমি একটা শুধু উদাহরণ দিলাম, যেহেতু এটা নিয়ে প্রচুর পরিমাণে কথাবার্তা হয়েছে। আমি মনে করি যে আমাদের অনবরত এই বিষয়ে সতর্ক করতে হবে যে আমাদের শুধু লাগবে হলো শিক্ষা 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 শিক্ষা। আপনি উন্নতি চান, রাষ্ট্র চান, সংস্কার চান, নতুন পরিস্থিতিতে নতুন বাংলাদেশ চান, শিক্ষা 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 শিক্ষা। সেকেন্ড, শিক্ষায় আপনি আজকেই সমস্ত ইকোনমিস্ট এবং এডুকেশনিস্টের সঙ্গে আলাপ করে রোড ম্যাপ দিয়ে দেন যে 5-6 বছরের মধ্যে কীভাবে আপনি এটার বরাদ্দটা এই পরিমাণ নিতে পারেন। এই দুটো যদি আলাপ হয়, এবং নিচের শিক্ষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যে রিসার্চের কথা সবাই বলেছেন, আমিও একভাবে বললাম, এই ব্যাপারগুলো আপনি দ্রুত কনফার্ম করতে পারেন এবং কনফার্মেশনের মধ্য দিয়ে আপনি শিক্ষার একটা, আমাদের শিক্ষা নাই, এই শিক্ষা আছে একটা লেভেলে উন্নীত হতে পারেন। বাকিটা কিন্তু ইনার ডিনামিক্সে, ইনার মেকানিজমও নিজেই ঠিক করে নেবে। যখন থাকবে, শুরু হবে, তখন নিজেই অনেক কিছু ঠিক করে নেবে। আমি আজকে যারা এই উদ্যোগ নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আহ্বান জানাই যে তারা যেন আইডিয়ালের খপ্পরে না পড়ে তারা যেন রিয়েল একটা জোনের মধ্যে কাজ করে। ধন্যবাদ।